কোর্টের ভেতরে যায়নি সে। কি হবে কি হবে না ভেবে আর যাওয়া হয়নি। আজ নাকি কেসের শেষ শুনানি, এরপর হয়তো বদলে যাবে সব। ভয় আশঙ্কায় তরতর করে চিত্রার গায়ের তাপমাত্রা বাড়ল। অস্বস্তি পায়ে পায়চারি করলো সে। তন্মধ্যেই কোর্ট থেকে ওহিয়া বা ছোট চাচি বেরিয়ে এলেন। চিত্রার হৃৎপিণ্ডের গতি যেন আকাশ ছুঁয়েছে, হাত পা কাঁপছে তার। তবুও সে কোনো মতে ছুটে গেল তাদের দিকে। অস্থির চিত্তে অনবরত প্রশ্ন করলো, কি হয়েছে ওহিয়াপা? চাচি কি বললো ওখানে? আর একটু কি সময় দিয়েছে আমাদের? ভালো কিছু কি হয়েছে? ওহিয়াপা এবং চাচির মুখ থমথমে। অবনী বেগম চিত্রাকে এক হাতে জড়িয়ে ধরে উৎকণ্ঠিত গলায় বলল, আল্লাহ, তোমার তো শরীরে অনেক জ্বর, বাড়ি চলো তাড়াতাড়ি। চিত্রা বিরক্ত হলো, বেশ উচ্চস্বরেই বলল, ভেতরে কি হয়েছে চাচি, বলুন না। ডিসেম্বরের 20 তারিখ বাহার ভাইয়ের ফাঁসি। চিত্রা যেন কিছুটা সময়ের জন্য থমকে গেল, কণ্ঠধ্বনিতে আটকে গেল শব্দরা। কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, তুমি মজা করছো আপা? চিত্রার প্রশ্নে ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে কেঁদে দিল ওহি। চিত্রা অনবরত পাগলের মতন ডানে বামে মাথা নাড়াতে নাড়াতেই বলল, না না না, আমার বাহার ভাইয়ের সাথে আমার অনেক বছর বাঁচা বাকি। না আপা, তুমি কি বলছো? এটা কি বললে তুমি? অশান্ত চিত্রাকে সামলানোর আগেই কোর্ট থেকে বেরিয়ে এলো বাহার ভাই। দুহাত মেলে ধরে ডাক দিল, রঙ্গনা। চিত্রা চঞ্চল দৃষ্টিতে তাকালো বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের হাতের দিকে তাকিয়ে ছুটে গেল সেদিকে। কিন্তু যেই মুহূর্তে সে বাহার ভাইয়ের বুক পাঁজরে মুখ লুকাবে, ঠিক সেই মুহূর্তে হাত গুটিয়ে নিল বাহার। মুচকি হেসেই বলল, এই বুকে যে তোমাকে ঠাঁই পেতে দিল পৃথিবী, পরজন্মে না হয় লুটিয়ে হেতাই। চিত্রা হাওমাও করে কেঁদে উঠল, বাঁধ ভাঙানো কান্না। চিৎকার করে কাঁদতে কাঁদতেই বলল, এটা তো হওয়ার কথা ছিল না বাহার ভাই, এটা তো কথা ছিল না। আপনি কথা ভাঙছেন কেন? এটা তো কথা ছিল না। বাহার ভাই অশান্ত চিত্রাকে দেখল। ততক্ষণে সেই মানুষটার চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে অশ্রু। মুখে লেপ্টে আছে মায়াবী হাসি। মোহনীয় কণ্ঠে সে বলল, ভেঙে পড়লে হবে বলো? তোমার তো এখন অনেক দায়িত্ব। বাহার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো পূরণ করবে না? তোমার বাবার কাছে নূপুর জোড়া গচ্ছিত আছে। যেদিন আমাকে পৃথিবী ছাড়ার হুকুম দিয়েছে, সেদিন না হয় সেই নূপুর জোড়া আমার বোনের কবরে রেখে দিয়েছো। রাখবে না বলো? চিত্রা জোর করে নিজের মাথাটা চেপে ধরল বাহার ভাইয়ের বুকে। অভিযোগের স্বরেই বলল, ও বাহার ভাই, বাহার ভাই, এমন করছেন কেন? আপনি জানেন না অষ্টাদশী আপনাকে ছাড়া থাকতে পারে না? আপনি এত নিষ্ঠুর না বাহার ভাই। তবে কেন কষ্ট দিচ্ছেন আমাকে? আপনারে ছাড়া আমি কেমন করে থাকবো বলেন? পারবো না আমি। আমার বুকের ভেতর কেমন যন্ত্রণা হচ্ছে জানেন? আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না বাহার ভাই। অষ্টাদশীর বুকের মাঝে এমন ভাবে এক্কা ধোক্কা খেলে পালিয়ে যাওয়ার ফন্দি আটতে পারলেন? বলুন, আপনাকে ছাড়া বাঁচবো না যে। বাঁচবে রঙ্গনা। পৃথিবীতে একটা তিক্ত সত্যি কি জানো? আমরা মানুষ হারিয়েও বাঁচতে পারি। প্রকৃতপক্ষে আমাদের যা মনে হয় তা বাস্তবে ঘটে না। আমরা মানুষ নীলতিমি নই যে সঙ্গী হারানোর শোকে মরে যাব, কিংবা কাকের মতন নিঃসঙ্গ জীবনযাপন করব। আমরা হলাম গিয়ে মানুষ, আর আমাদের মানুষ ভুলে বেঁচে থাকার অদম্য শক্তি আছে। তুমি সামনে নাও নিজেকে রঙ্গনা। মনে রেখো, তুমি ভেঙে পড়ো না এভাবে। কেউ থাকে না চিরদিন সাথে। রঙ্গনা, তোমার সংসার করার স্বপ্ন পূরণ হোক। আমার সাথে না হয় না হলো, অন্য কারোর সাথে পূরণ হোক। আমাদের অযাচিত বিচ্ছেদ ভুলে খুশি হও তুমি। তোমার একটা সংসার হোক অল্প বিস্তর ভালোবাসার নামে। আমায় তুমি খুঁজে নিও পরিচিত কোনো ডাক নামে। বাহার ভাইয়ের মুখে মায়াবী হাসি, রঙ্গনার গগন ফাটানো চিৎকার। বাহার ভাই, বাহার ভাই কথা রাখেনি আল্লাহ, বাহার ভাই কথা রাখেনি। কথায় আছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। শীতের রিক্ততা নিয়ে নভেম্বর মাস বিদায় নিয়েছে। তার মাঝে বাহার ভাইয়ের কেসটা আবারও দু একবার কোর্টে উঠেছিল, কিন্তু ফলাফল সেই আগের জায়গাতেই। চিত্রার শরীর ধীরে ধীরে অনেকটা ভেঙে গিয়েছে। শরীর জুড়ে ভর করেছে অসুস্থতা। তবুও রোজ নিয়ম করে থানায় যায়। রোজ রোজ দেখা হয় না বাহার ভাইয়ের সাথে, তবুও সে বসে থাকে সারাদিন। গিয়ে যখন সন্ধ্যা নামে প্রকৃতির বুকে, তখন ক্লান্ত পায়ে সে বাড়ির দিকে চলে আসে। এর মাঝে দু একবার সেই রাজনৈতিক নেতার সাথে কথাও হয়েছে চিত্রার, তবে আর বিশেষ কোনো লাভ নেই। সুখের বেলা প্রায় ফুরিয়ে এসেছে চিত্রার জীবনে।
সময়টা 19 ডিসেম্বর। সওদাগর বাড়ির কৃত্রিম আলোয় জ্বলজ্বল করছে। আগামীকালই ওহি আপার বিয়ে। বিয়েটা আর পেছানো হয়নি। জীবনকে জীবনের ধারা অনুযায়ী চালিয়ে নিতেই হবে, সে যতই কষ্ট হোক না কেন। সন্ধ্যার আমেজ তখন প্রকৃতিতে। শীতটাও মাখো মাখো হয়ে গেছে। ছোট চেরি অয়ন ছোটাছুটি করছে ড্রয়িং রুম জুড়ে, সাথে আত্মীয় স্বজনের সাথে আসা তাদের বয়সী বাচ্চারা। রান্নাঘরে তুমুল রান্নার আয়োজন। মিঠে আওয়াজে সাউন্ড বক্স বাজছে ছাদে। মানুষ হারানো শোকটাকে লুকিয়ে সবাই কৃত্রিম আনন্দ দেখাচ্ছে। আফজাল সওদাগর প্রায় শয্যাশায়ী। অসুস্থতা লেগে আছে তার কতগুলো দিন যাবৎ। সেজন্যই এত তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন। ভাইয়ের ছেলে মেয়েদের সে একটু বেশি ভালোবাসে। জীবনে হয়তো অনেক খারাপ কাজ করেছে, কিন্তু যাকে ভালোবাসা দিয়েছে তার প্রতি কোনো ক্ষেত্রেই সে কৃপণতা করেনি। সাজগোজে কিঞ্চিত ব্যস্ত ওহি, তাকে টুকটাক এগিয়ে দিতে ব্যস্ত চাঁদনি আপা। গায়ের হলুদের অনুষ্ঠানে সকল হলুদ রঙে জামা কাপড় পরেছে। হলদিয়া রঙে রঙিন আজ সওদাগর বাড়ি। অনেকগুলো দিন পর মিছে আনন্দ হলেও হচ্ছে তো কিছু ভালো। চাঁদনি আপা তার হাতের কালো ক্লিপটা ওহির মাথায় ঘষতেই লতা বেগম ধীর গতিতে হাজির হলেন সেই ঘরে। নিজের শাশুড়িকে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে গেল চাঁদনি। চিন্তিত কণ্ঠেই বলল, মা, উঠছেন কেন? কিছু প্রয়োজন হলে ডাক দিতেন আমাকে। হাঁটু ব্যথা কমেছে আপনার? লতা বেগম বউয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষীণ হেসেই বলে, কত আর ভালো লাগে বলো শুয়ে থাকতে? বিয়ের বাড়িতে শুয়ে থাকতে ভালো লাগে না, তাই না? একটু হাঁটাহাঁটি করতে এলাম। সাজাচ্ছ নাকি ওকে? চাঁদনি কাঠের চেয়ারটা এগিয়ে এনে শাশুড়িকে সযত্নে বসিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ মা, মেয়েটা তো সাজগোজ কিচ্ছুটি পারে না। সারাদিন বয়ে মুখ গুজে বসে থাকলে কিভাবে পারবে বলুন তো? তাই সাজিয়ে দিচ্ছি। আজ তুমিও না হয় একটু সেজো। শাশুড়ির কথায় চাঁদনির হাসি হাসি মুখটা খানিক চুপসে এলো। হাসিটা কেমন চলে যাবে যাবে ভাব, তবু ক্ষীণ হাসি ধরে রেখেই বলল, এই তো, আমার সাজার আর কি আছে? যেমন আছে তেমনই থাকি। কার জন্য কষ্ট পাচ্ছ তুমি? যে তোমার কষ্টের কোনো দাম দেয়নি, ভাবেনি তোমার কথা, তার জন্য কষ্ট পাচ্ছ? মা, থাকুক না সেসব। কথাটা বলতে বলতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চাঁদনির চোখ বেয়ে। লতা বেগম কোমর ব্যথা নিয়ে উঠে গেলেন। চাঁদনির মাথায় হাত বুলিয়েই বললেন, কাঁদছ কেন? কেঁদো না। কান্না অপমান তোমার চোখে শোভা পায় না। জানো, বেশ প্রাপ্ত বয়সে আমি বিয়ে করেছিলাম। তারপর তো আমার শাশুড়ি মা মারা গেল। আমি ঘুণাক্ষরও তার জন্য আমার বাবাকে তরপাতে দেখিনি। দোষ তো মানুষ মাত্রই হয়। সন্তান সামলাতে কষ্ট হতো না? একাই হয়তো আমার ছেলেকে মানুষ করতে পারতাম, কিন্তু বিধবা হাতের সমাজ চালানো যে অনেক কষ্ট। না পেরে দ্বিতীয় বিয়েটা করলাম। উনি মাতাবকে ভীষণ ভালোবাসতো। আমি কখনো বুঝতে পারিনি মাতাব এইভাবে ভেঙে পড়েছে ভিতরে ভিতরে। তাহলে আমি এই কাজটা কখনোই করতাম? একটা বার যদি বুঝতাম আমার ওই শান্ত ছেলেটার মানতে পারে এইসব, আমি আরও সুন্দর করার চেষ্টা করতাম। মা হিসেবে তো আমি ব্যর্থ। কোথাও না কোথাও সব কিছুর জন্য আমি দায়ী। আমি আর একটু সতর্ক থাকলে এতগুলো প্রাণ আজ এমন হাহাকারে পড়তো না। আমায় তুমি ক্ষমা করো মা। কথা বলতে বলতে বৃদ্ধ মহিলার চোখ বেয়েও গড়িয়ে পড়ল অশ্রুকণা। চাঁদনি মুখ ডুবালো শাশুড়ির বক্ষ মাঝে। মানুষটা বেশ শক্তপোক্ত ধরনের ছিলেন, কিন্তু একটা ঘটনা মানুষটাকেও কেমন ভেঙে দিয়েছে। লতা বেগম চোখের অশ্রু মুছতে মুছতেই বললেন, এই পুরো দুনিয়া আমার আর কেউ নেই। আমার ছেলের এমন ঘটনার পর তুমি আমার অনেক যত্ন করছো। আমি আমার শেষ সময়টাতে তোমার ভরসায় আরামে কাটাতে চাই। আমি তোমায় জোর করব না বিয়ে করতে। তোমার জীবনে তুমি যেটা করতে ইচ্ছুক বোধ করবে, ঠিক সেটাই করবে। তোমার বোনের কাল বিয়ে। ওর বিদায় পরপর আমরা চলে যাব নিজেদের বাসায়, কেমন? মা মেয়ের একটা ছোট্ট সংসার হবে। অনেক গল্প করব। বৃষ্টি এলে দুজন ছুটে চলে যাব ছাদে। ভিজে চুপচুপ হয়ে বাসায় আসব। দুজনের কাঁপুনি দিয়ে জ্বর উঠবে যখন, তখন আমরা দুজন দুজনকে বকে দিব।
তুমিও একা, খুঁটি নেই তোমার। বিয়ের পর বাবার বাড়িতে কেবল অতিথির বাড়ির মতো। তুমি এই মায়ের সাথে আমাদের দুজনের বাড়িতে থাকবে। তুমিও একা, আমিও একা। আমরা দুজনের সাথী হব। কে বলেছে বেঁচে থাকলেই হলে অনেক মানুষ দরকার? দিন শেষে বুক শীতল হওয়ার মতো একজন মানুষ হলেই যথেষ্ট। যাবে না বলো আমার সাথে? চাঁদনি এই 60 মহিলাটাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠেই বলল। যাবো মা। ওহি কেবল চুপ করে দেখলো সবটা। আনন্দ অশ্রু দু এক ফোঁটা গড়িয়ে পড়ল তার গালবে। হুট করে তার মনে হলো অনেকদিন এমন করে সে মায়ের বুকে মাথা রাখে না। কতগুলো দিন মা বলে ডাক দেয় না, আর কত অভিমান পুষে রাখবে মনে। জীবনটা তো বড্ড ছোট, মান অভিমান করে কাটিয়ে দিলে জীবনটা যে আর উপভোগ করা যাবে না। হলুদ শাড়ির কচিটা হাতের ভাঁজে চেপেই ওহি ছুটে গেল মায়ের কাছে। একবার না হয় শৈশবে ফেরা যাক মায়ের বুকের মাঝে, একবার না হয় স্বর্গ খোঁজা যাক। অবনী বেগম সবে নিজের ঘরের আলমারি থেকে গয়নার বাক্স বের করে রাখছিলেন। মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তো অন্যের বাড়ি পাঠাতে হবে। মা হয়তো সে মেয়েটাকে কম অবহেলা করেনি, পরের মা না হয় তাকে আগলে রাখবে। ভাবনার মাঝেই ওহি থেকে যেন ছুটে এসে লুটিয়ে পড়ল অবনীর বুকের মাঝে। অবনী বেগম অসাবধানতাবশত পিছিয়ে গেলেন দুপা। শক্ত করে আলমারিটা চেপে ধরে নিজের অবস্থান ঠিক করলেন। অতঃপর হেলে দুলে পাখির ন্যায় নিজের মেয়েকে বুকের মাঝে লুটিয়ে পড়তে দেখে অবাক দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে রইল। কেমন নিজের চোখকে বিশ্বাস করাতে পারলেন না সে এরকম দৃশ্যটা। কতগুলো দিন পর মেয়েটা এমনভাবে বুকের মাঝে এসে পড়ল। ঠিক কতগুলো দিন না, কতগুলো বছর পর এমনটা হলো তো তা মনে নেই অবনী বেগমের। সে কেমন ঘরে চলে গেলেন, কিন্তু যখন সে অনুভব করলো ওহি কাছে, তখন উৎকণ্ঠিত হয়ে উঠলেন। আদরের হাতে মেয়েকে আঁকড়ে ধরে উত্তেজিত কণ্ঠেই বললেন। কি হয়েছে তোমার? কাঁদছো কেন ওহি? কেউ কিছু বলেছে? মায়ের এমন আদুরে ছোঁয়ায় প্রাপ্তবয়স্ক ওহি কেমন বাচ্চা হয়ে গেল। মায়ের বুকে মাথা রেখে ক্রন্দনত স্বরেই বলল। তোমাদের ছেড়ে যাব ভাবলেই কষ্ট লাগে আমার আম্মু। অবনী বেগম স্মিত হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়েই বলেন। ছেড়ে কোথায় যাচ্ছো? আমাদের তো তুমি তোমার বুকের মাঝে পুষে রেখে নিয়েছে যাচ্ছ। এটাকে কি আর ছেড়ে যাওয়া বলে? ওহি মাথা নাড়ালো, কিন্তু কোনো কথা বলল না আর। অবনী বেগমও খুব গোপনে শ্বাস ফেলেন। যাক, অবশেষে কিছুটা প্রাপ্তি তার খাতাতেও এসে যোগ হলো। হলুদ শাড়িটা সাদামাটা ভাবে শরীরে জড়িয়ে থানার সামনে দাঁড়িয়ে আছে চিত্রা। শরীরটা আগের মতন তত গোলগাল নেই, শুকিয়ে গেছে খুব। পিঠের চুলগুলো এখন প্রায় কোমরের কাছাকাছি। এতদিন খেয়াল করেনি সে, আজ চুলে হাত দিয়ে হঠাৎ করে চুলের এই অগাধ পরিবর্তন দেখে সে বেশ অবাক হলো। নিজের প্রতি কতটা ছন্নছাড়া হলে দেহের পরিবর্তনগুলো চোখে লাগে না। নিজের কথা ভেবেই একটা আফসোসের শ্বাস বেরিয়ে এলো নিজের প্রতি। নিজের খুব মায়া হলো। আহারে জীবন। বরাবরের মতনই থানার বাহিরে দাঁড়িয়ে আছে চিত্রা। অনেক গতিমিনতি করার পরও তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সে তবুও ঠায় দাঁড়িয়ে রইল বাহিরে। আজ নুরুল সওদাগর থানা নেই, কোথাও একটা গিয়েছে, তাই বাহার ভাইয়ের সাথে দেখা করাটা আরো কঠিন হয়ে গেছে। চিত্রা তবুও দাঁড়িয়ে রইল। তন্মধ্যেই পুলিশের জিপ গাড়িটা এসে থামলো থানার সামনে। তুমুল শব্দ তুলে এসেছে সেটা। চিত্রার দৃষ্টি গেল সেখানে। নুরুল সওদাগর ব্যস্ত পায়ে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। গাড়িটা সাইড করতে সে ব্যস্ত পা চালিয়ে থানায় প্রবেশ করতে নিলেই চিত্রাকে দেখে থেমে যায়। অবাক কণ্ঠেই বলে। তুমি এখানে কেন? দেখা করতে এসেছি বাহার ভাইয়ের সাথে। নুরুল সওদাগর একবার নিজের হাত ঘড়িটার দিকেই তাকালেন। রাত 8:10 বাজে। এতক্ষণে বোধহয় বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটা সব ছেড়ে ছুড়ে এখানে এসে দাঁড়িয়েছে। হতাশার শ্বাস ফেলল নুরুল সওদাগর। শান্ত কণ্ঠেই বলল। আগামীকাল ওর পাশে ডিগ্রি। আজ তো আর দেখা করার নিয়ম নেই, এটা আইন বিরোধী। কত কিছুই তো আইন বিরোধী হয়, তবুও তো মানুষ সে কাজগুলো করে। তবে আজ না হয় আমিও একটু করি। নুরুল সওদাগর আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। তার একটু পরেই একজন কনস্টেবল এলেন, রাজভারী কণ্ঠে বললেন। তুমি কি চিত্রা? চিত্রা যেন আশার আলো দেখলো। সে ভাবলো আব্বু হয়তো পারমিশন দিয়েছেন।
এই হয়তো তাকে ভেতরে যেতে বলবে, কিন্তু তার ভাবনাকে হতাশায় ভরিয়ে দিয়ে কনস্টেবল গুরু গম্ভীর কণ্ঠেই বলল, বাহার ছেলেটার কাল ফাঁসি, তাই আজ আর তাকে কারোর সাথে দেখা করতে দেওয়া হবে না। চিত্রার চোখে টলমলে অশ্রুর ভিড় দেখা দিল। ভীষণ অসহায় কণ্ঠেই বলল, স্যার একটাবার দেখা করতে দিন। এই যে দেখছেন না আমি সেজেছি, তা আমার বাহার ভাইকে দেখাবো। একটাবার একটু কথা বলবো, দেন না। মা, তুমি বাসায় ফিরে যাও। বড় স্যার নির্দেশ দিয়েছে যেন দেখা করতে দেওয়া না হয়। চিত্রার চোখ বেয়ে এক ফোঁটা মুক্তোর মতন অশ্রু ঝরে পড়ল। বিবশ কণ্ঠেই বলল, স্যার আপনার বড় স্যারকে বলে দেবেন, কখনো যদি আমি মারা যাই তবে সেটা সবার কাছে মৃত হলেও আমার কাছে হবে খুন। বাবা নামক লোকটা আমাকে বাঁচতে দিল না। কনস্টেবল অসহায় চোখে তাকিয়ে রইল চিত্রার দিকে। চিত্রার চোখে তখন অশ্রুদের বর্ষণ। লোকটার বোধহয় মায়া হলো মেয়েটার জন্য। রোজ রোজ এমন কান্না করতে দেখে মেয়েটাকে দেখা হবে না জেনেও প্রায় সময় ঠায় বসে থাকে এই থানার সামনে। কেমন একটা উন্মাদনা মেয়েটার মাঝে। চিত্রা চলে যেতে নিলে ক্ষীণ স্বরেই ডাক দেয় কনস্টেবল। চাপা স্বরেই বলে, অনেক ভালোবাসা তাই না ছেলেটাকে? চিত্রার বাঁধ ভেঙে কান্না আসে। ঠোঁট চেপেও সংবরণ করতে পারে না সেই কান্নার স্রোত। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয় সে। কেমন আহাজারি করেই বলে, তার ছাড়া আমার বাঁচতে ইচ্ছা হয় না যে স্যার, এতখানি ভালোবাসি। আজ কতগুলো দিন আমি ঘুমোতে পারি না। কোনো রকমের বেঁচে থাকা যাকে বলে, তাকে যে আমার লাগবে, খুব করে লাগবে স্যার। বয়স্ক লোকটার মুখেও কেমন ব্যথার ছাপ। চিত্রার মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠেই বলল, তোমাদের মতন বড় লোকদের মেয়েদের এমন মধ্যবিত্ত ছেলেদের মায়া আটকাতে নেই মা। দুজনকেই তখন কষ্ট সহ্য করতে হয়। কেন যে তোমরা বুঝো না? বুঝ দিয়ে কি আর ভালোবাসা হয় স্যার? লোকটা তাকিয়ে রইল এই অষ্টাদশী মেয়েটার দিকে, যার চোখে মুখে কেমন বেদনার হাহাকার। বড্ড মায়া হলো, কিন্তু মেয়েটার বরাবরই কিনা একটুও মায়া হয় না। মেয়েটার বাবারই কিনা একটুও মায়া হয় না। এত পাষাণ কিভাবে হয় মানুষ? দীর্ঘশ্বাসে ভারী হলো প্রকৃতি। করুণ স্বরেই লোকটা বলল, আর তো আজকের রাতটা আম্মু। এরপর তুমি চাইলেও আর তোমাদের দেখা হবে না। তখন কিভাবে থাকবে? চিত্রার কান্না হঠাৎই থেমে যায়। কেমন অদ্ভুত কণ্ঠেই বলে, একসাথে থাকবো কথা দিয়েছি যে স্যার, তাহলে আলাদা হই কেমন করে? এই পৃথিবী আমাদের সুখ দেখতে পারেনি, ওই জগৎ নিশ্চয় এত স্বার্থপর হবে না, তাই না? বৃদ্ধ লোকটা তাকিয়ে থাকে নিষ্পলক। এই ছোট্ট মেয়েটার বুকের মাঝে বসে থাকা আস্ত এক ভালোবাসার সাম্রাজ্য দেখে অবাক হয় সে। এই 21 শতকে এসেও কেউ এমন ভালোবাসতে পারে, তা যেন ভাবনার বাহিরে ছিল। কিন্তু উপরওয়ালার ইচ্ছে হয়তো অন্য কিছু। আফসোসের শ্বাস ফেলে লোকটা বলে, তুমি বরং কাল 12টার দিকে একবার এখানে এসে ঘুরে যেও। শেষ দেখাটা না হয় দেখে যেও। যেভাবে হোক আমি তোমার সাথে তার দেখা করিয়ে দেব। আজ তাহলে যাও। চিত্রা আর জেদ করলো না, কি সুন্দর মেনে গেল। ধীর পায়ে এগিয়ে গেল রাস্তার দিকে। কোনো ব্যস্ততা নেই, তাড়া নেই, কেবল পথ চলা। শেষ দেখা শব্দটা তার কানের মাঝে ঝনঝন শব্দ তুলে কেবল বাজতে লাগলো। সে আজও বিশ্বাস করতে পারছে না বাহার ভাইয়ের সাথে তার আর দেখা হবে না। চাইলেই আর বাহার ভাইয়ের পড়ে যাওয়া ঠোঁটের দিকে লজ্জা খেয়ে তাকিয়ে থাকা হবে না। বেসামাল কথা বলে বাহার ভাইকে লজ্জা দেওয়া আর হবে না। আর কিছু হবে না, মানুষটাই আর থাকবে না পুরো পৃথিবীতে। এত না 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 কেন? কেন এত নিষ্ঠুরতা? চিত্রার মনে এক্কা দুক্কা খেলা বাহার ভাইয়ের জীবনে কেন এত বিধ্বস্ততা থাকবে? তবে কি সত্যিই বড় লোকের মেয়ে চিত্রাদের বাহার ভাইদের ভালোবাসতে নেই? দারিদ্রতা কি তবে মরণব্যাধি? সোডিয়ামের আলোয় কুয়াশাময় ব্যস্ত রাস্তা কেমন ধোয়াটে দেখালো। সেই অস্বস্ত রাস্তা থেকে চিত্রার ক্রমশ এগিয়ে যাওয়া পরপর ধোঁয়াশার মধ্যে কেমন হারিয়ে গেল সে। এমন করেই বোধহয় হারিয়ে যেতে হবে ভবিতব্য না মানতে পারে। পুরো পৃথিবী জানিয়ে দিল ভালোবাসার ফুল নহে, তা কেবল ভুল। গায়ে হলুদের অনুষ্ঠান তখন মাঝামাঝি পর্যায়ে। চিত্রা অচঞ্চল পায়ে ছাদে সে দাঁড়িয়েছে, সবার থেকে একটু দূরেই দাঁড়ানো। ওহিয়া পার হাসি হাসি মুখ, হলুদ গালগুলো কত সুন্দরী না লাগছে। চিত্রারও তো এমন একটা রাতে স্বপ্ন ছিল, তবে সব স্বপ্ন কি আর পূরণ হয়? এটাও না হয় না হলো। এত ব্যস্ততার মাঝে দূরে দাঁড়ানো নির্জীব চিত্রার দিকে চোখ যায় ওহির। হাসি হাসি মুখটার হাসিটা আরো বিস্তৃতি লাভ করে।
কণ্ঠ বেশ খানিকটা উঁচুতে তুলে সে ডাক দেয়। এই চিত্রা এখানে আয়, আপাকে হলুদ লাগাবি না? না চাওয়া সত্ত্বেও চিত্রার কৃত্রিম হাসি নিয়ে এগিয়ে যায় আপার কাছে। ওহি আবার ডান পাশটাতে বসতেই চিত্রার এক আত্মীয় সম্পর্কে ফুপি হয়। সে বেশ ঠেস দিয়েই বলে, কি রে চিত্রা, তোর হাব ভাব তো সুবিধা লাগছে না, কেমন দেবদাস দেবদাস ভাব, ছ্যাঁকা খেলি নাকি? মহিলার ঠাট্টা মাখানো কথায় হাসি ঢল নেমে এলো উপস্থিত জায়গায়। কেবল হাসলো না সওদাগর বাড়ির কেউ, কেবল অসহায় চোখে তারা তাকিয়ে রইল চিত্রার দিকে। তাদের হাসিতে তাল মেলালো চিত্রা। দ্বিগুণ উৎসাহ নিয়েই বলল, কেন ফুপি, ছাকা খেলে কি তুমি মলম লাগিয়ে দিতে পারবে? মহিলাও কম যায় না, ঝরঝরে কণ্ঠে সে উত্তর দিল, তুই আমাদের আদরের ভাইজি, মলম লাগাতে না পারি, শোনাতে তো পারি নাকি? মলমই যদি না লাগাতে পারো তবে শুনে কি লাভ? সেই তো ক্ষত আরেকটু বাড়ানোর কাজই করবে। থাক না হয়, আমার ক্ষত আমারই। এবার আর মহিলার মুখে হাসিটা দেখা গেল না। সে চোখ মুখ বাঁকা করেই বলল, এত বড় বড় কথা কেন বলছিস রে? এইটুকু একটা মেয়ে। এতটুকু একটা মেয়েকে তুমিই বা এমন বড় কথাটা বললে কেন ফুপি? মহিলা বেশ বিরক্ত হলো চিত্রার কথায়। মুনিয়া বেগমের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠেই বলল, মেয়ে তো বানাওনি, যেন আগুন বানিয়েছো। মুনিয়া বেগম অন্য সব মায়ের মতো মুখ অন্ধকার করলেন না, বরং বেশ সুন্দর একটা হাসি দিয়ে উত্তর দিলেন, আগুন না হলে তো অন্য আগুন তাকে পুড়িয়ে দিত, তাই বানালাম আর কি। সওদাগর বাড়ির সবার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি দেখা দিল। নতুন উদ্যমে জমে উঠল আবারও অনুষ্ঠান। চিত্রা খুব ধীরে ওহির গালে লাগিয়ে দিল একটু হলুদ। ওহি কেবল তাকিয়ে দেখলো মেয়েটাকে। এই মেয়েটার দিকে তাকালে মনে হয় ওহির ঠিক মতন ভালোবাসতে জানেইনি। কই, ভালোবাসার মানুষটার এমন নির্মম পরিণতি জেনেও তো সে বিয়ের পিঁড়িতে বসেছে। আর অন্যদিকে মেয়েটা কেমন নিস্তেজ হয়ে গেছে। ওহি আপাকে তাকিয়ে থাকতে দেখে স্মিত হাসলো চিত্রা। ক্ষীণ স্বরেই বলল, কিছু বলবে আপা? তুই বাঁচতে পারবি তাকে ছাড়া? ওহির প্রশ্নে চমকায় না চিত্রা, কেবল অন্য মনস্ক হয়েই বলে, সেটা সময় বলবে। তুই কি জানিস আমিও বাহার ভাইকে ভালোবাসি? একটু একটু জানি বোধ হয়। তবে তোর মতো আমি এমন নিস্তেজ হয়ে পড়লাম না কেন? তবে কি কম ভালোবেসেছি? আবার বাচ্চামো প্রশ্নে হাসলো চিত্রা। আবার গালে হাত রেখে ফিসফিস করেই বলল, তুমি যতটা ভালোবাসতে পেরেছো ততটা ভালো আমিও বাসতে পারিনি। বিচ্ছেদ মানুষের মাঝে দু রকমের প্রভাব ফেলে। কেউ বিচ্ছেদ সহ্য করতে না পেরে শক্ত হয়, আর কেউ মুক্তি খোঁজে মৃত্যুর মাঝে। তুমি হলে গিয়ে প্রথম জন। আর তুই কি তবে দ্বিতীয় জন? ওহি আবার প্রশ্নের উত্তর দিল না চিত্রা। যেমন নিঃশব্দে এসেছিল এখানে, তেমন ভাবে নিঃশব্দে ছাদ থেকে নেমে গেল নিচে। নিজের ঘরে গিয়ে দৌড় দিল হাঁটুর মাঝে, মুখ ডুবিয়ে বলল, আপনারে ছাড়া এই বাড়ির ছাদে যেতেও আমার দম বন্ধ হয়ে যায় বাহার ভাই। আর সেই আমি কেমন করে এই বিশাল পৃথিবীতে থাকবো? ডিসেম্বরের 20 তারিখ। প্রকৃতিতে ঘন হয়ে আসা মেঘের বিচরণ। ঝড় আসবে বোধহয়। শীতকালে বৃষ্টির দেখা মেলে না, তবে আজ সকাল থেকেই আকাশের মন খারাপ। সকালের আকাশে কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব। সাদা পাঞ্জাবির পকেটে দামি ফোনটা ঢুকিয়ে হেলতে দুলতে বিরাট হোটেলটায় ঢুকে পড়ল নামি দামি সেই নেতা। আজ আরও একটা জয়ের সেলিব্রেশন করতে তার মেয়ের সঙ্গী দরকার। ভালো একটা মেয়ে এসেছে। বৃষ্টিমুখর এই জয়ের উদযাপন ভীষণ ভালোভাবেই করা যাবে ভেবেই তৃপ্তির ঠেকুর তুলল সে। সচরাচর সে নিজের সাথে কয়েকজন ছেলে রাখলেও এই সময়টা একা উদযাপন করে। তাছাড়া এমন খবর লিক হয়ে গেলেও সমস্যা, তাই এই সময়টা সে একা থাকে। চিরপরিচিত বিশাল রুমটাতে প্রবেশ করতেই অবাকে হা হয়ে যায় নেতা সাহেব। বিদঘুটে আধারের মাঝে কেমন মোমবাতি জ্বালানো, একদম মোহনীয় পরিবেশ। আনন্দে আত্মহারা হয়ে যায় সুঠাম দেহি লোকটা। এত বিশেষ আয়োজনে কখনো নারী ভোজ করা হয় না, তবে আজ এমন বিশেষত্ব দেখে তার চোখ ধাঁধিয়ে আসে। সাদা বিছানার ওপর সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া রমণীকে দেখে তার তৃপ্তির হাসি সরিয়ে গেল ঠোঁটে। ঘোর ঘোর দৃষ্টিতে সে এগিয়ে এলো রমণীর দিকে। নিষাক্ত কণ্ঠেই বলল, বাহ, নতুন বউয়ের সাথে কখনো মাথারে বসে থাকতে দেখিনি। তোমার শরীরে আমাকে বড্ড টানছে, তোমার মুখটা দেখি। রমণীর এমন বাজে সম্বোধনের পরেও খিলখিল করে হেসে উঠল।
সারা ঘরে যেন মুক্ত ঝরল সেই হাসির শব্দে। নেতা সাহেব মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। রমণী খাট থেকে নেমে গিয়ে টেবিলের ওপর থাকা দুধের গ্লাস এনে নেতা সাহেবের ঠোঁটের সামনে ছুঁয়ে দিল। ঘরের মাঝে থাকা নেতা সাহেব রমণীর কোমর জড়িয়ে খেয়ে নিল সেই দুধটুকু। তৃপ্তিতে তৃপ্তিতে ভরে উঠল তার চারপাশ। আরও একবার সুখের সাগরে ভেসে যাওয়ার প্রস্তুতিতে মত্ত হয়ে গেল সে। কমিউনিটি সেন্টারে মানুষের তুমুল ভিড়। কোণে কখন আসবে সেই উন্মাদনায় মুখিয়ে আছে সবাই। সবার টান টান উত্তেজনা সমাপ্তি ঘটিয়ে অবশেষে হাজির হয় ওহি। তাকে নওশাদ হাত ধরে গাড়ি থেকে নামায়। চিন্তিত কণ্ঠেই বলে, পাক্কা 1.5 ঘন্টা লেট। এতক্ষণ কোথায় ছিলেন? ওহি শরীরে শাড়ি ঠিক করতে করতেই বলল, পার্লার থেকে সেই কখন বেরিয়েছি, কিন্তু এত জ্যাম ছিল যে আস্তে আস্তে এতটা সময় লেগে গেল। নওশাদকে কথাটা বলে চাঁদনি আপার দিকে তাকালো ওহি। ব্যস্ত কণ্ঠেই বলল, আপা, পরনের শাড়িটা ব্যাগে ঠিক করে রেখো তো। চাঁদনি মাথা তুলে গাড়ির কাছে চলে আসে। ওহি ততক্ষণে স্টেজের দিকে চলে গিয়েছে। চাঁদনি শাড়ির ব্যাগটা ধরে টান দিতেই শপিং ব্যাগটা ছিঁড়ে শাড়িটা নিচে পড়ে গেল। কপাল কুঁচকে শাড়িটা উঠাতেই অল্প কিছু লাল রঙের দাগ দেখে বিরক্ত হয় সে। মেয়েটা এত অযত্ন কেমনে করে? সাদা শাড়িটার মাঝে কেমন বিদঘুটে লাল দাগ ফেলে দিয়েছে। দুপুর প্রায় 1টার কাছাকাছি কোনো রকম হাঁপিয়ে ওঠা শরীরটা নিয়ে থানার সামনে দাঁড়ালো চিত্রা। বুকের মাঝে ভয় বাহার ভাইকে কি নিয়ে চলে গেল। থানার কাজটাতে এসে দাঁড়ালো চিত্রা। বাহার ভাইকে গাড়িতে তুলে ফেলেছে। গাড়িটা কেবলই ছাড়তো। চিত্রা কোনো মতে গাড়িটার সামনে দাঁড়াতেই গতকাল রাতের কনস্টেবলটা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এত দেরি করে এসেছো? কতক্ষণ যাবৎ তাল বাহানা করে গাড়িটা আটকে রেখেছি জানো? দাঁড়াও, বড় স্যারকে জিজ্ঞেস করে আসি এখন আর তাকে গাড়ি থেকে নামতে দেওয়া যাবে কিনা। চিত্রা মাথা নাড়াতেই লোকটা নুরুল সওদাগরের কাছে চলে গেল। কি যেন বলল কতক্ষণ। অনেকটা সময় বাক বিতণ্ডার পর লোকটা আবার ব্যতিব্যস্ত পায়ে গাড়ির ভেতরে গিয়ে বাহার ভাইকে বের করলো। চিত্রার হৃৎপিণ্ড হুট করেই যেন থেমে গেল। মানুষটার মুখে কেমন মায়াবী হাসি। চিত্রাও আজ কাঁদল না, হাসি মুখে এগিয়ে গেল মানুষটার দিকে। উৎফুল্ল কণ্ঠেই বলল, কেমন লাগছে বলুন আমাকে। বাহার আপাদমস্তক দেখলো চিত্রাকে, তারপর মিষ্টি হেসেই বলল, একদম মেঘের মতন। আকাশে যাব তো তাই মেঘ হয়েছি। আকাশ তোমার জন্য নহে মেয়ে, ছোট জীবনে অনেক পাওনা বাকি তোমার। যেখানে আপনাকেই আমার পাওয়া হলো না, সেখানে অনেক পাওনা আমার কাছে অনর্থক। 2-1টা না পাওয়া থাকতে হয় জীবনে। আপনাকে পেয়ে গেলে আমার না পাওয়াদের মুক্তি হতো। বাহার ভাই আর কোনো উত্তর দিল না। কতক্ষণ তাকিয়ে রইল চিত্রার দিকে। হাসি হাসি মুখটা নিয়েই বলল, ভাবতেই খুব অবাক লাগে মেয়ে, আমাদের আর কখনো দেখা হবে না। আমার এর জন্য কোনো আফসোস নেই। আমার আফসোস কেবল তুমি ভালোবেসে কি কষ্টটাই না পেলে। এতটুকু কথাই হয়তো যথেষ্ট ছিল চিত্রার মুখের হাসি কেড়ে নিতেই। ছোট চিত্রা যে অনেক চেয়েও পারল না কান্না আটকাতে। বাহার ভাইয়ের ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। চিৎকার দিয়েই বলল, আমার বুকের মাঝে ক্ষত করে পালাচ্ছেন বাহার ভাই। এজন্যই বোধহয় বলেছিলেন আপনাকে জ্বালালে আমি নিজেও চলে যাব, তাই না? এই পৃথিবী অনেক নিষ্ঠুর জানেন তো বাহার ভাই। আপনার জন্য আমি চিরজীবন শোক পালন করে মরার মতন বেঁচে থাকতে পারবো না। বুকের ভেতর আস্ত একটা বাহার ভাই পুষে রাখা আমি বাহার বিহীন বাঁচতে পারবো না। আমায় কেন এমন পর করে দিলেন? রঙ্গনার চোখের পানি মুছে দিল বাহার ভাই। খুব যত্নে আদরে হাতে মাথায় হাত বুলিয়েই বলল, কে বলেছে পর করে দিয়েছি? আমি তো তোমার অস্তিত্বে মিশে আছি রঙ্গনা। এই যে চায়ের কাপে চুমুক দিয়ে যে তৃপ্তি পাবে, সেই তৃপ্ততায় আমি থাকব। তোমার ছাদের ফুল গাছগুলো তো হাসি হাসি ফুলের মায়ায় আমি থাকব। আমি থাকব তোমার উদাস বিকেলে, আমি থাকব তোমার নির্ঘুম রাতগুলোতে, আমি থাকব তোমার বারান্দার অযত্নের ফুলের টবে, আমি থাকব তোমার সাদা শাড়ির আঁচল মাঝে, তোমার চুলের খোপায় চুরির ভাঁজে আমি থাকব রঙ্গনা। তোমার বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হয়ে আমি থেকে যাব চিরকাল রঙ্গনা। তোমার চোখের কান্না হয়ে আমি আছি। অথচ আমি যে আপনাকে রঙিন বসন্তে চেয়েছিলাম। বসন্তেই তো আছি রঙ্গনা, চৈত্র মাসের মতন কিছুটা শুষ্ক,
ফেটে যাওয়া মাটির খরার মতন হয়ে। তোমার যতবার মনে হবে আমি নেই, ততবার তোমার মস্তিষ্কে আমি আছি। কাঁদছো কেন রঙ্গনা? সবাই যে চিরদিন থাকে না। বাহার ভাই যে সবার মাঝে পড়ে না। ও বাহার ভাই, আমার অনেক ব্যথা হচ্ছে বুকে। থেকে যান না প্লিজ, থেকে যান। আপনাকে আমি খুব গোপনে রেখে দিব, পৃথিবীর বুক থেকে আড়াল করে রেখে দিব আমি। থাকুন না বাহার ভাই। নিয়তি যে আমার হাতে নেই, তবে আমার আর কোনো আক্ষেপ নেই মেয়ে। বরং এটা ভেবে শান্তি যে টুপ করে মরে গেলে টুপটাপ বৃষ্টিতে আমার ভিজে কবরের উপর ছাতা ধরে রাখার একজন মানুষ এই পৃথিবীতে আছে। আমার কবর যত্নে রাখার মানুষ আমি রেখে যাচ্ছি এখানে। পৃথিবীর প্রতি এই কৃতজ্ঞতা আমার থেকে যাবে। শোনো, মেঘের বেশে থাকা রঙ্গনা কাচের ফাটল মানায়, তোমার না। চিত্রা যখন আরেকটু জড়িয়ে ধরবে বাহার ভাইকে, ঠিক সেই মুহূর্তে সশব্দে গাড়ির ইঞ্জিন চালু হলো। নিষ্ঠুরভাবে বেজে উঠল বিদায়ের ঘন্টা। চিত্রার হাত থেকে টানতে টানতে নিয়ে গেল বাহার ভাইকে। আর দেখা হবে না মানুষটার মুখের হাসিটা, চাইলেও আর দেখতে পারবে না ভেবেই হাওমাও কান্না জুড়ে দিল চিত্রা। গগন ফাটানো চিৎকার সাথে প্রলাপ বকে বলছে, আব্বু, আমার কবরখানা বাহার ভাইয়ের কবরের পাশেই করবেন। আপনার কাছে আমার শেষ আবদার আব্বু, আমায় আপনি বাহার ভাইয়ের পাশেই ঠাঁই দিয়েন। বাহার ভাই গাড়ির মাঝে সুর তুললেন। দৃষ্টি তার রঙ্গনাতেই আবদ্ধ। হুট করে শীতের আকাশে ঝুম বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে একাকার রঙ্গনা। সে রঙ্গনার পানে নির্নিমেষ তাকিয়ে থেকে বাহার ভাই গাইলেন, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। বিয়ে বাড়িতে খুশির আমেজ, বৃষ্টি মুখর আবহাওয়ায় অনুষ্ঠানে কেমন মাখো মাখো ভাব। ওহির হাতে কলম, বুক তার কাঁপছে। যেখানে একটা জীবনের শেষ আজ, সেখানে আর একটা জীবনের নতুন পথ চলা শুরু। ওহি চোখ বন্ধ করলো। চোখের পাতায় ভেসে উঠল ছন্দ ছাড়া বাহার ভাইয়ের মায়া মায়া মুখের আদল। কখনো তার খিলখিল হাসিতে পরিপূর্ণ থাকা মুখ, কখনো তার সিগারেটে পড়ে যাওয়া ব্যথাগুলো জল জল করে উঠল ওহির হৃদয় জুড়ে। ওহির তপ্ত শ্বাস ফেলল, চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। মন বলে উঠল, আজ শেষ মুহূর্তে আমি আবার শুরুর কথাটা বলছি। শেষবারের মতো ভালোবাসি। এই সূর্য চাঁদের সত্যিটার মতো আমি আপনাকে ভালোবাসি। শেষ বেলায় এসেও আমি আপনাকে ভালোবাসি বাহার ভাই। আপনার প্রতি আমার যে ভালোবাসা, তা আমি বোধহয় ভুলে গিয়ে কাউকে ভালোবাসতে পারবো না। থাকুন না আপনি খুব গোপনে। আফসোসে দীর্ঘশ্বাসে ভার সামলে সাইন করে ফেলল সে। অবশেষে বাহার ভাইকে হৃদয়ে পুষে আরেকজনের জীবনে পদার্পণ করেই ফেলল। এটাই তো জীবন, ভাসতে ভাসতে যেতে হয় ভাসানপুর। পুরো বাড়িতেই অবনী বেগম একা, সবাই এখনো বিয়ের অনুষ্ঠানে। সে বাড়িতে এসেছে চিত্রার জন্য। মেয়েটাকে সেন্টারে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে সে ভেবেছিল মেয়েটা বাড়ি এসেছে, কিন্তু বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নেই। অগোছালো বাড়িটাকে তাই গুছিয়ে নিচ্ছে মেয়ে জামাইকে। আজ এ বাড়িতেই রাখা হবে আফজাল সওদাগরের আবদারে। ফুলদানিটা গোছাতে গোছাতে বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে উঠল। অবনী বেগম ব্যস্ত হাতে খুলে দিতে একজন অপরিচিত ভদ্রলোককে চোখে পড়ল। লোকটা তাকে দেখেই একটা খাম এগিয়ে দিল। খামটা দেখে মনে হচ্ছে কোনো অফিসিয়ালি কিছু। অবনী বেগম সাইন করলেন। খামটা দরজায় দাঁড়িয়ে খুলল। খুলতেই তার চোখে অশ্রুদের ভিড় জমালো। বাহারের চাকরিটা হয়ে গিয়েছে এবং সেই লেটারই এসেছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। প্রাণের বিনিময়ে কি তবে সৃষ্টিকর্তার চাকরিটা দিলেন? কি তার মহিমা? শাড়ির আঁচল দিয়ে যেই না চোখ মুছে দরজাটা বন্ধ করতে নিবে, সেই মুহূর্তে দরজার সামনে বর্তমানে উপস্থিত হওয়া মানুষটাকে দেখে সে দুপা পিছিয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে এলোমেলো অনুভূতি নিয়ে কোনো রকমে উচ্চারণ করলো, আমজাদ। ফর্মাল পোশাকে থাকা আমজাদ ছুটে এসে জড়িয়ে ধরলো অবনী বেগমকে। শক্ত করে জড়িয়ে ধরেই বলল, আমি একবারে চলে এসেছি অবু। আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমার মতন কেউ হয় না, কেউ না। অবনী বেগম কেবল বিস্মিত ভঙ্গিতে দাঁড়িয়েই রইলেন। তার যেন বিশ্বাস হলো না ঘটনাটা। তুমুল বৃষ্টিধারায় চুপচাপ ভিজে চলেছে চিত্রা। হাতের নুপুর জোড়া রেখে দিয়েছে বাহার ভাইয়ের বোনের কবরের ওপর। দুটো কবরের মাঝখানে সে বসে আছে, কি যেন বলছে, হাসছে, আবার হুট করে কেঁদে দিচ্ছে।
বুকের মাঝে ব্যথাদের তোলপাড়, তুমুল শীতের মাঝে ভেজে শরীর নিয়ে আবার কেঁপে কেঁপেও উঠছে কিঞ্চিত। মাটিতে মাখামাখি তার শরীর, চোখের ওপর ভাসছে তার কয়েক মাস আগের তার জীবনের হাসি খুশি চিত্রগুলো। বাহার ভাইয়ের গিটারের শব্দ, এলোমেলো গানের সুর, বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়িয়ে পড়ল। চিত্রা হাসতে হাসতে হাতের মুঠোয় থাকা প্লেটটা বের করে বাঁ হাতের রগ বরাবর চেপে ধরল। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরেই বলল, আল্লাহ, আমার সকল অভিযোগ আমি রেখে গেলাম তোমার দরজায়। এই পৃথিবী আমাদের বাঁচতে দিল না আল্লাহ। তোমার তৈরি এই পৃথিবী বড্ড নিষ্ঠুর। আমাদের মতন মানুষ যে সহ্য করতে পারে না সে নিষ্ঠুরতা। তুমি আমায় ক্ষমা করো আল্লাহ। তোমার ওই দুনিয়ায় আমার ঠাঁই হবে না জেনেও আমি পাপ করছি। কি করব বলো? এমন ভাবে আদৌ বাঁচা যায়? বেঁচে থাকার অদম্য ইচ্ছে নিয়ে মৃত্যু যে কতটা কঠিন তা কেউ জানবে না, কেবল তুমি জানবে। তোমার বান্দার হাহাকার। এই পৃথিবী বাহার ভাই আর চিত্রার সংসার তৈরি করতে দিল না। মানুষগুলো আমার আপন হয়েও হইল না। বাহার ভাই, শুনছেন? আপনাকে রঙ্গনা বড্ড বেশি ভালোবাসে। তাই তো সে আপনার মিছে পাপ মুছতে না পেরেও মুছে ফেলেছে সেই পাপীকে। ভালোবাসি বাহার ভাই। হাতের চাপ শক্ত করার আগে পেছন থেকে কোমল পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, আমিও তোমায় ভালোবাসি রঙ্গনা, ঠিক চৈত্র মাসের মতন। যে চৈত্র মাস বসন্ত আনে ধরায়, ঠিক সেই চৈত্র মাসের মতন আমাদের সংসার হবে রঙ্গনা। তুমি আমার চিত্ত চিরে চৈত্র মাসের কারণ, তুমি আমার শত ভুলের আকাশ ছোঁয়া বারণ। আমাদের সংসার হবে মেয়ে। কাঁদছো কেন মেয়ে? সংসার করবে না? চিত্রা পেছনে ঘুরে বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই। বিরাট হোটেলের সাদা বিছানার রক্তের স্রোত। নুরুল সওদাগর তন্ন তন্ন করে খুঁজছে বিরাট রাজনৈতিক নেতার খুনের রহস্য। তন্মধ্যে তার ফোনে কল এলো। ব্যস্ত ভঙ্গিতে সে ফোন ওঠাতেই দেখলো ওপর মহল থেকে কল। নুরুল সওদাগর ফোন ধরে সালাম করতে অপর পাশ থেকে কর্কশ কণ্ঠে বড় অফিসার বলে উঠলেন, আপনাদের চোখ ফাঁকি দিয়ে নাকি একজন ফাঁসির আসামি পালিয়েছে? জি স্যার। ধ্যান কোথায় থাকে আপনাদের? আপাতত ওই আসামির তদন্ত বাদ দিয়ে মিস্টার শেখের খুনের তদন্ত করুন এবং ওই আসামির ছবি পুরো শহরে ছাপিয়ে রেড লাইট অ্যালার্ট জারি করুন। ইয়েস স্যার। ফোন কেটেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো নুরুল সওদাগর। তার বিশ্বস্ত সেই কনস্টেবলের এসে রাশভারী কণ্ঠেই বলল, স্যার, বাহারকে ছবিটা কখন ছাপাবো? আজ রাতের পর ওরা ঢাকা ছাড়ুক, তারপর না হয়। বড় স্যার কল দিলে কি বলবেন? আহা, চিন্তা করো না শাহাবুদ্দিন। আপাতত এই বিশিষ্ট নেতার তুলপারে খবর হবে মিডিয়া। বাহার তো অন্যান্য আসামির মতোই নর্মাল, তাকে নিয়ে ঝড়টা তেমন আসবে না। এখন সব প্রেশার পড়বে এই খুনিটাকে নিয়ে। কনস্টেবল এবং নুরুল সওদাগর কুটিল হাসি দিলেন। দুজন লেগে পড়ল খুনের রহস্য নিয়ে। তন্মধ্যে নুরুল সওদাগরের পায়ের নিচে কিছু পড়তেই তিনি থেমে গেলেন। এক টুকরো সাদা চুড়ি। নুরুল সওদাগর চুড়িটা উঠিয়ে খুব গোপনে পকেটে গুজে নিলেন। মনে মনেই বললেন, অনেক হেঁটেছি আইনের পথে। দুর্নীতির এই জীবনে সৎ হওয়াটা মহাপাপ। বাবা তোমার কথা শুনেছে চিত্রা, দুই একবার চোখ বন্ধ করে আইন ভঙ্গ করার কথা ভেবেছে। ইচ্ছে শান্তির কিছুই নেই, তোমাদের সংসার সুখের হোক। তোমার বাহার ভাই তোমারই থাকুক। বাবা তোমাকে ভালোবাসবে না বলো ভালোবেসেছে। তুমি ভালো থেকো। পৃথিবী থেকে হারিয়ে যাওয়া বেকার বাহারদের গল্পে। কালের গহ্বরে হারিয়ে যাওয়া বেকার বাহার ভাইয়া ভালো থাকুক। খুব গোপনে হলেও তারা ভালো থাকুক। চিত্রাদের গল্পে তারা রোজ রোজ বাঁচুক, হাসুক। বেকারত্বের অভিশাপেও যেন বাহাররা না হারায়। ভালোবাসার কাছে যেন এমন করেই হেরে যায় সকল আইন, সকল স্বার্থপরতা। ভালোবাসার চেয়ে বড় কোনো আদালত এই পৃথিবীতে নেই। তোমরা যতই স্বার্থপর হও, তোমাদের এই ভালোবাসার কাছে এসে থামতেই হবে। বেকার বাহারদের হাত ধরে পথ চলে দেখো। একদিন তারা তোমায় পুরো পৃথিবী দেখাবে। রঙ্গনাদের প্রাপ্তিতে, ওহিদের অপ্রাপ্তিতে আপনি থেকে যান বাহার ভাই, আমরা রেখে দিব।